আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাভেলস ব্লগ অলেকমিতে। দর্শক, নতুন আরও একটি পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শক, আমি এবারে গিয়েছিলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। সেই চাঁদপুরের লঞ্চ ভ্রমণ এবং চাঁদপুরের পুরো দিনের ঘটনাটি নিয়ে আপনার সামনে আবারও হাজির হচ্ছি। চলুন দর্শক, শুরু করা যাক আমার আজকের পর্বটি। তো দর্শক, আমাদের সদরঘাটের লালকুঠি ঘাট থেকে আমরা চাঁদপুর উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বগদাদিয়া 7 লঞ্চে আমরা যাই এবং সেখানে ঢাকা চাঁদপুর রুটে এটি চলাচল করে। আমরা প্রথমে লঞ্চে প্রবেশ করে টিকিট কাউন্টারের সামনে চলে গেলাম। সেখানে গিয়ে আমরা 9 জন ছিলাম। আমরা 9টি টিকিট সংগ্রহ করেছি এবং এসির টিকিট সংগ্রহ করেছিলাম। পার পার্সন 370 টাকা নিয়েছিল। এইটি অনেকটা বাসের চেয়ার কোচের মতো। টিকিট সংগ্রহ করা শেষে আমরা চলে গেলাম আমাদের সেই আসন গ্রহণ করার জন্য বিজনেস ক্লাসের সেই রুমটিতে। সেখানে গিয়ে আমরা ব্যাগপত্র রেখে একটু আরাম করলাম। আরাম করার পরে একটু লঞ্চের আশেপাশে একটু ঘুরছিলাম, ভেতরটা দেখছিলাম। টাইটানিক জাহাজের কথা মনে পড়ছিল। আমার যেহেতু লঞ্চের প্রথম অভিজ্ঞতা, আমার একটু আনন্দের মাত্রাটা ছিল অন্যরকম। আশপাশটা দেখছিলাম। লঞ্চটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং ডেকোরেশন বা অন্যান্য যে জায়গাগুলো ছিল এবং লঞ্চের ভিতরে এসির যে রুমটা ছিল খুব চমৎকার ছিল, এটা আমার জন্য। তো অতঃপর আমরা একটু লঞ্চের সামনে দিকে গেলাম। আমাদের চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে দিয়েছে, ঘাট থেকে একটু একটু করে দূরে চলে যাচ্ছে। এখন কিন্তু আমার লঞ্চটি কিন্তু চাঁদপুরমুখী। আশেপাশের ডেঙ্গি নৌকাগুলো ঘোরাঘুরি করছে, দেখতে ভালোই লাগছিল। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি দর্শক, আমাদের চাঁদপুরের জন্য কিন্তু আমরা পুরো দিনের জন্য আমাদের এই ট্যুরটি ছিল। আমরা সকাল 8:30টায় লঞ্চের টাইম ছিল এবং সকাল 8:30টা থেকে আপনার লঞ্চটি আমরা উঠি এবং এটি প্রায় 3-3.5 ঘন্টা পরে আমাদেরকে চাঁদপুরে নামিয়ে দেবে। তো আমি একটু ঘুরে দেখছিলাম না ঠিক কখন নামিয়ে দেয়। তো এখান থেকে প্রায় 12টার দিকে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এরপরে আমরা এমভি বগদাদিয়া 7-এর লঞ্চের ক্যান্টিনে চলে যাই। সেখানে ক্যান্টিনে গিয়ে আমি আগে থেকে শুনেছিলাম এখানে ডিম টোস্টটি খুবই জনপ্রিয়। এই যে এখন দেখতে পাচ্ছেন, এই ডিম টোস্টের দাম 40 টাকা। এটি ওভেনে গরম করে আমাদেরকে খেতে দেয়। এছাড়াও নাস্তার অনেক আইটেমও ছিল, খিচুড়িও ছিল, ইলিশ মাছ ভাজা ছিল এবং মুরগির তরকারি বা ঝোল অনেক কিছু ছিল। তো আমার প্লেটে চলে এলো ডিম টোস্টটি। আমি একটু বসে খেলাম। তো দেখলাম যে আসলে কেমন লাগলো। আমি খেলাম। আসলে ডিম টোস্ট সবার জন্যই খুবই পরিচিত একটি খাবার। তো লঞ্চে এটা একটা অন্যরকম একটা ভালো লাগার একটা ব্যাপার যে সবসময় যা খাওয়া বা বাইরে যেটাই খাই সেটাই অনেক সময় সবারই মজার লাগে। খারাপ লাগছিল না, ডিম টোস্টটি ভালোই ছিল। এরপরে চা খেলাম। চা খাওয়ার পরে আমরা চলে যাব লঞ্চের ছাদে। অলরেডি আমি ছাদে উঠছি। প্রচণ্ড বাতাস ছিল এবং আকাশটা মেঘলা হওয়ার কারণে, খুব বেশি রোদ না থাকার কারণে বেশ ভালোই লাগছিল আর কি। তো আমরা ছাদে যাওয়ার পরে একটু আশেপাশের দৃশ্যগুলো দেখছিলাম, আসলে ভালোই লাগছিল। এরপরে আমরা চলে যাব লঞ্চের মেইন যে জায়গাটি, যেখান থেকে আসলে লঞ্চ পরিচালনা করা হয় বা চালানো হয়। তো এখানে আমি চলে গেলাম। এইখানে দেখেন পতাকাতে মানে যে বাতাসটা, আমি প্রথম থেকেই বলছি যে প্রচুর বাতাস ছিল এবং পরিবেশটা খুবই খুবই চমৎকার ছিল। তো আমরা আশপাশটা দেখছিলাম। এই যে লঞ্চের যারা ক্যাপ্টেন ছিল বা যারা কী বললাম ঠিক জানি না, ক্যাপ্টেনই বলছি, উনি লঞ্চটি চালাচ্ছিলেন। তো এখানে ছোটো ছোটো ডিঙ্গি যে নৌকাগুলো সেগুলো মাছ ধরার কাজে ব্যস্ত ছিল। অতঃপর প্রায় 12টার নাগাদ আমাদেরকে লঞ্চ পৌঁছিয়ে দেয় চাঁদপুরের ঘাটে। এখন লঞ্চ চাঁদপুরের ঘাটে এটি ভিড়ছে আমাদেরকে নামিয়ে দেওয়ার জন্য। তো আমরা সবাই ব্যাগপত্র গুছিয়ে আমরা রেডি হচ্ছি। কিছুক্ষণ পরে আমরা নেমে যাব। তো আমরা নেমে যাচ্ছি। টিকিট কাউন্টারে যিনি আছেন, এই যে লঞ্চের স্টাফ, উনি আমাদের টিকিট চেক করলেন। আমরা লঞ্চ থেকে নেমে আমরা ঘাটে সবেমাত্র নামলাম। নামার পরে আমরা চলে যাব চাঁদপুরের মোহনা নামক যে জায়গাটি, সেখানে আমরা ওইখান থেকেই আমরা বাকি যে জায়গাগুলোতে ঘুরবো সেখানে যাব। এই যে ছোটো ছোটো ডিঙি নৌকাগুলো পাশে বাঁধানো ছিল, বেশ এটা আমার কাছে খুব ভালো লেগেছে আর কি। একসঙ্গে অনেকগুলো মানে ছোটো ছোটো ডিঙি নৌকা সাজানো হয়েছিল, মানে সাজিয়ে রেখেছিল। এগুলো সাধারণত মাছ ধরার কাজে ব্যবহৃত হয়ে থাকে। অতঃপর আমরা স্থলে প্রবেশ করলাম। এটি আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, সবগুলো একটা ইলিশ মাছের ভাজার যে গন্ধ নাকে মানে যখন আপনার আসবে তখন অন্যরকম অনুভূতি। অতঃপর আমরা চাঁদপুরে পৌঁছে গেলাম।
এটি স্টেশনে লেখা ছিল চাঁদপুরের নামক ফলকটি, এবং মোহনায় পৌঁছাতে দেখলাম এই ইলিশ মাছের এই স্তম্ভটি। চারপাশটা ঘুরে দেখলাম ইলিশের বাড়ি চাঁদপুর, এবং এটি একটি ইলিশ তো চাঁদপুরের জন্য একটি ভালো নিদর্শন, এটা বলাই বাহুল্য। জায়গাটা চমৎকার ছিল। তো ওই মোহনা থেকে আমরা চলে গেলাম বড় বাজার, স্টেশন রোডে বড় বাজারে ইলিশ মাছের যে বাজারটি বা আড়তটি, সেখানে গিয়ে মানে আমার এই চাঁদপুর ভ্রমণের লঞ্চের ভ্রমণটা থেকে লঞ্চের ভ্রমণটা তো আমার জন্য অন্যরকম অভিজ্ঞতা, বাট এই যে ইলিশের যে বাজার, এখানে গিয়ে আমার মানে চক্ষু শীতল হয়ে গিয়েছে এরকম যদি বলতে চাই আর কি। আমি জানি না এর থেকে আর কীভাবে মানে বলে বোঝাবো। মাছের গায়ে গোতা দিবেন না, দামি মাছ তো। একজন বিক্রেতাটা লিখে রেখেছিল এই মাছটি প্রায় 2.5 কেজি ওজনের। উনি যে বলছিলেন সবাই মাছ দেখাতে ব্যস্ত ছিল, আমরাও মাছ কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম। 2-2.5 কেজি মাছ ছিল, আমরা আসলে 2 কেজি 2.5 কেজি মাছটা নেইনি, আমরা মাঝারি সাইজের প্রায় 2.25 কেজি মাছ নিয়েছিলাম, প্রায় 5টি মাছের মতো। 2700 টাকার মতো খরচ পড়েছিল সব কিছু মিলিয়ে। তো বাজারটা যখন ঘুরে দেখছিলাম শুধু ইলিশ আর ইলিশ, থরে থরে সাজানো হচ্ছে ইলিশ মাছগুলো, মানে অন্যরকম একটা অনুভূতি। মানে চারপাশে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই ইলিশ, যেদিকে তাকাবেন সেদিকে, ডান পাশে ইলিশ, বাম পাশে ইলিশ, হ্যাঁ। এবং ইলিশ মাছগুলো তারা খুব যত্ন করে সাজিয়ে রেখেছে বরফ দিয়ে, দেখতেই সুন্দর লাগছে। সাধারণত ঢাকা বা অন্য যে এলাকায় আসলে ওইভাবে করা যায় না। আর আড়তে তো মাছের আধিক্যতাটা অনেক বেশি থাকে। অন্যান্য মাছ কম দেখেছি, বাট অন্য মাছগুলো আসলে সকালের দিকে বিক্রি হয়, অন্যান্য মাছও থাকে। এই যে চিংড়ি দেখতে পাচ্ছেন, বা আরও অন্য কাতল মাছ দেখতে পেয়েছি, মানে কাতলা মাছ দেখতে পেয়েছি, পাঙ্গাস মাছ, নদীর পাঙ্গাস মাছ দেখেছি, কিন্তু খুব কম ছিল। বাট এই সময়টা 12টার পরে থেকে মানে এই বাজারটা কিন্তু আবার 2টার মধ্যে ক্লোজ হয়ে যায়। তো আমরা মাছ কিনে আমরা এখন বেরিয়ে পড়বো। এখানে ভাইয়া 2টা বড় মাছ দেখাচ্ছিলেন। তো ইলিশ মাছটা নিয়ে আমরা আসলে নিজে তো রান্না করবো না, করা সম্ভব না। তো ইলিশ মাছগুলো কিনে নিয়ে আমরা রেস্টুরেন্টে যাব, এবং রেস্টুরেন্টে গিয়ে ইলিশ মাছগুলো ভেজে দেবে তারা, এবং এটা অবশ্যই পারিশ্রমিকের বিনিময়ে তারা ভেজে দেবে, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। ইলিশ মাছটা নিয়ে আমরা বাজার থেকে বের হয়ে আমরা চলে যাব সেই রেস্টুরেন্টে, দেখি কোথায় আমাদেরকে মাছ ভেজে দেয়। আমরা এই বাজার থেকে বেরোচ্ছি এখন, বের হয়ে রেস্টুরেন্টের খোঁজে আমরা চলে যাচ্ছি আবার মোহনার দিকে। এইখানে একটা রেস্টুরেন্ট পেয়েছি, দেলু রেস্টুরেন্ট। এখানে দেখতে পাচ্ছি 2টা আঙ্কেল এই যে মাছ ভেজে দিচ্ছে, যারা অলরেডি ভিতরে বসে আছে। তা আমরা রেস্টুরেন্টের বাহিরটা দেখে ভেতরে প্রবেশ করলাম। করার পরে যিনি ভদ্রলোক যিনি হাসছেন, যথেষ্ট আন্তরিক, উনি হচ্ছে দেলু ভাই। তো ওনার সঙ্গে অনেক দরদাম করার পরে উনি আমাদের মাছগুলো প্রিপেয়ার করে দিবে, মানে রান্না করে দিবে। আমরা মাছগুলো দুইভাবে ওনার কাছ থেকে প্রসেস করে চেয়েছিলাম, একটু ভুনা এবং ভাজি, এবং সাথে মাথা, ইলিশ মাছের মাথা এবং লেজগুলো দিয়ে ভর্তা করে দেবে। তো আমাদের প্রায় 2.25 কেজি মাছ ছিল, প্রায় 5টার মতো। এই মাছগুলো উনি ভেজে এবং ভুনা করে দেবে। একটি কথা বলে রাখা ভালো, এই রেস্টুরেন্ট আসলে ভুনা করে দেয় না। আমি একটু খুব বিশেষ করে বলেছিলাম যে ভাই একটু করে দিতেই হবে, আমরা অনেক দূর থেকে এসেছি। তো আমাদের আন্তরিক, মানে উনি যথেষ্ট আন্তরিক প্রবণ মানুষ ছিল, তো আমাদের আন্তরিকতার রিকোয়েস্ট উনি করে দিয়েছে। এবং এই দেলু ভাই মাছ কেটে সে ভর্তা করে দিয়েছে, এবং ইনি নিজেই মাছ ভেজেছিল, এবং আমাদের মাছগুলো ভেতরে উনি ভেজে দিয়েছিল। ওখানে রান্না করার একটা জায়গা আছে, যে এখন ভর্তা করছে। আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন হামানদিস্তায় মাছ ভর্তাটা করে নিচ্ছে, যাতে কাঁটাগুলো উনি আলাদা করে রাখতে পারে এবং কোনো সমস্যা না হয়। সরিষার তেল দিয়ে উনি মাছ ভর্তাটা করে দিয়েছে। এখানে সব কিছুই আছে, বাট মাওয়াতে এই ভর্তায় লেবু ব্যবহার করা হয়ে থাকে, বাট উনি লেবু ব্যবহার করেনি। আমি বললাম, উনি বললো আগে খেয়ে দেখেন, পরে লেবু আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন। তো প্রচণ্ড যত্নের সঙ্গে উনি করে দিয়েছে, এবং আমাদের মাছ ভুনাটা করতে একটু সময় লেগেছিল, যার কারণে ভাজি এবং ভর্তাটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তো এরপরে আমাদের টেবিলে এখন একটার পর একটা যে সালাদ দেখতে পাচ্ছেন, মাছ ভাজি, মাছ ভর্তা, এই আঙ্কেল আমাদেরকে খাবার সার্ভ করেছিলেন। আমাদের টেবিলে খাবারগুলো এক এক করে চলে আসছিল। অবশেষে আমাদের মাছ ভুনাটা হয়ে গেছে, এবং এই যে ভাত, মাছ ভুনাটা আমাদের টেবিলে চলে আসছে, এবং ডাল এবং কিছু সাইড আইটেম ছিল, যেগুলো রেস্টুরেন্টে আগে থেকেই তৈরি করা ছিল। তো অলরেডি টেবিলে চলে আসলো ত্রিমোহনীর বা মোহনার সেই মাছ ভর্তা এবং আপনার ভুনা। আমার প্লেটটি অলরেডি সাজানো হয়েছে, ভাত খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। মাছ ভাজি নিয়ে ফেললাম, মাছ ভর্তা আগেই ছিল, এখন দেখি খাওয়ার পালা। দর্শক একটু বলে রাখি, আমার এখানে এই মাছ ভাজি, ভুনা এবং ভর্তার মধ্যে আমার কাছে এই মাছ ভর্তা এবং ভুনাটা খুবই চমৎকার লেগেছে, খুব ভালো ছিল। আর মাছ ভাজিটা আসলে জানি না, এটা হয়তো এক এক জায়গার এক একটা হয়তো স্বাদ থাকতে পারে, বাট মাওয়াতেই মাছ ভাজির মজাটা বেশি।
আর এখানে আপনার এই ডেলি রেস্টুরেন্টে আপনার উনি মাছ ভাজিটা এবং ভুনা এবং ভর্তা করে দিয়েছিল। এর মধ্যে ভর্তা এবং মাছ ভুনাটা খুবই চমৎকার ছিল এবং আমাদের টিমে যারা ছিলেন তারা সবাই আমার সঙ্গে একমত ছিলেন যে হ্যাঁ, ভুনা এবং ভর্তাটা সবথেকে বেশি ভালো ছিল। হ্যাঁ, ভর্তাতে কিন্তু উনি লেবু অ্যাড করে নাই, পরে আমি লেবু অ্যাড করে খেয়েছি। এবং এই ভর্তাটাতে এই হাওয়ানদিসা দিয়ে যখন এই ভর্তাটা করেছে, খুব কড়া ভেজেছিল, তো অনেকটা ভর্তার যে মাছের যে মাথার অংশটা ছিল বা একটু যে কাঁটার যে বিষয়গুলো যখন মানে করছিল, খাচ্ছিলাম, তখন একটু ক্রিস্পি টাইপের মনে হচ্ছিলো। আমার ভর্তাটাতে খুব ভালো লেগেছে। যাই হোক, আমার এই পুরো প্রসেসটা অর্থাৎ ভুনা, মাছ ভাজি এবং ভর্তার করে ওনারা এই ডেলি রেস্টুরেন্টের উনি 600 টাকা আমাদের চার্জ করে এবং এই যে ভুনা দিয়ে এখন মাছ খাচ্ছে, আমি প্রায় 3টি মাছ ভাগে পেয়েছিলাম। তো এখন মাছ খাওয়া শেষ প্রায়। আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু বলেছিলাম ভুনা মাছটা খুব প্রিয় ছিল, এখন দেখেন একদম সবাই শেষ করে দিয়েছে, সবাই চেটেপুটে একদম আমরা খেয়ে ফেলেছি। খুব মজা ছিল এবং ক্ষুধাও লেগেছিল। আমরা খুব আরাম এবং তৃপ্তি সহকারে খেয়েছি এবং ইলিশ মাছের স্বাদ খুবই ভালো ছিল। এরপরে চলে গেলাম চাঁদপুরের কালীবাড়ি মোড়ে 1 মিনিট একটি মিষ্টান্ন ভাণ্ডারে। এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন, উনি কর্ণধার ছিল। এখানে ওনাদের অনেক পুরাতন কুলফি মালাই 50 টাকা মূল্যে পাওয়া যায়। এটা কি ওনারা কুলফি মালাই বলে থাকে। আইসক্রিম, চিনি এবং ব্যানানা ফ্লেভারে দিয়ে এই কুলফি মালাই তৈরি হয়ে থাকে। বাট কুষ্টিয়ার কুলফি মালাই এবং এই কুলফি মালাইয়ের মধ্যে অনেক পার্থক্য। এটি আইসক্রিমের মতোই আমাকে লেগেছে আর কি। তো খারাপ না, ভালোই ছিল আর কি। একটু তখন দুপুরের দিকে একটু গরম গরম অনুভব হচ্ছিল। খাওয়া শেষেই একদম এখানে এসে আমরা রসগোল্লা এবং এই কুলফি মালাইটা খেয়েছি। আমাদের খাবার এবং আনন্দের স্বাদটি অন্য মাত্রায় বাড়িয়ে দেয় এই কুলফি মালাইটি। চাইলে আপনারা যদি কেউ যান, সেখানে আপনারা এই কুলফি মালাইটা ট্রাই করে দেখতে পারেন। এবং ওনাদের রসমালাইটা ভালো ছিল। ওনাদের দোকানের সন্দেশটা নাকি খুব ভালো একটি আইটেম, বাট আমরা সেখানে পাইনি। ওই সময় আসলে সন্দেশটা তারা মানে দোকানে তখন এসে পৌঁছায় নাই, তো হয়তোবা আর একটু দেরি করে গেলে হয়তোবা পেতাম। যাই হোক, আমরা এই কুলফি মালাই খেলাম। খাওয়ার পরে আমরা চলে যাব সেই চাঁদপুরের মোহনাতে, কারণ আমাদের বিকেল 5টায় আবার ঢাকামুখী লঞ্চটি আসবে, অর্থাৎ বিকেল 5টার মধ্যে আমরা লঞ্চে উঠবো। তো এখানে মিষ্টি খেয়ে একটু কথা বললাম, সব কিছু সবার সঙ্গে কথা বললাম। আমি নিজেও খেলাম। আমার এই কুলফি মালাইটা খেতে একটু সময় লেগেছে, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। তো এরপরে আমরা এই মিষ্টি খাওয়া শেষে, অর্থাৎ এই মিষ্টি এবং কুলফি মালাই খাওয়া শেষে আমরা মোহনাতে চলে গেলাম। এই আঙ্কেল দই বিক্রি করছিলেন। আশেপাশে এই মোহনার 4-5টা আমি ঘুরে দিয়ে গেছি, 4-5টায় গাছ দিয়ে ঘেরা এবং এই জায়গাতে অনেক স্ট্রিট ফুডও আছে, অনেক লোকজন আছে। এবং এখানে যারা দেখতে পাচ্ছেন তাদের অনেকেই কিন্তু আবার এই যে বিকেল 5টায় বা 7টায় যে লঞ্চে যারা ঢাকা থেকে এসেছিলো এখানে, আবার এখান থেকে ঢাকায় চলে যাবে। অনেকে আমরা রেস্ট নিচ্ছিলাম। চমৎকার একটি পরিবেশ ছিল। আবারও বলছি যে বিকাল 3টা, 3:30টার পরে এই জায়গাটা আবার একটু মানে সুশীতল গাছের ছায়ায় একটু বসে ঘোরাফেরা করা, একটু রেস্ট নেওয়া এবং আর পাশে মেঘনা নদীর পাশে থাকা অনেক বাতাস ছিল এবং এই গাছের ছায়া যখন আপনি বসবেন, মানে অন্যরকম একটা অনুভূতি। ঠিক খাওয়ার পরে শরীরে একদম আরাম, একটা ক্লান্তি ভাব এনে দেয়, বা অনেক সময় আপনার ক্লান্তি ভাবটা দূর করে দেয় এই গাছের বাতাস এবং ছায়ায় বসে থাকলে। যাই হোক, এখানে ওই যে মিনি কক্সবাজার একটা জায়গা আছে, সেখানে আমরা যাওয়া হয় নাই। এখানে স্রোত বেশি থাকার কারণে আমরা সময়ও সংকুলন হয় নাই। তো আমি আশেপাশে জায়গাটা দেখছিলাম, 4-5টা গাছের ঘেরা। এই জায়গাটার সবচেয়ে বড় সুন্দর যে এই গাছগুলোর জন্য। তো এরপরে আমরা এখন এখান থেকে এই মোহনা থেকে আমরা চলে যাব। বিকেল 5টায় আমাদের লঞ্চ। আমরা বগুড়া দিয়ে 7-এ আমাদের টিকিট অলরেডি যখন এসেছিলাম কাটা ছিল। এখন ফেরার পালা দর্শক। আর আজকে পর্বে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। নতুন পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।